You are watching Magic Box Entertainment. বিষ্টুদার প্রতি আপনাদের প্রাণ ভরা ভালোবাসায় টিম ম্যাজিক বক্স এন্টারটেইনমেন্ট আপ্লুত। আর ম্যাজিক বক্স মানেই আপনার পছন্দের গল্প, নস্টালজিক সেই ভৌতিক আসরের অনুভূতি আপনাদের কাছে পৌঁছে দিতে আমাদের এবারের নিবেদন বিষ্টুদার ভূতের গল্প সিরিজের ৪৯তম গল্প ডাইনির ডাক। প্রতি সপ্তাহে নতুন নতুন রোমাঞ্চকর, রহস্যময়, ভৌতিক এবং আরও হরেক রকম স্বাদের গল্প শুনতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। শুরু হচ্ছে সৌমেন মজুমদারের লেখা বিষ্টুদার ভূতের গল্প সিরিজের ৪৯তম গল্প ডাইনির ডাক। হঠাৎ করেই চরখালি গ্রামে এক অজ্ঞাত ভয় ছড়িয়ে পড়েছে। পরপর কয়েকদিন মাঝরাতে এক এক করে মানুষ অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে যাচ্ছে। যারা নিখোঁজ হয়েছে তারা প্রত্যেকেই পুরুষ। তাদের বাড়ির লোকেরা জানিয়েছে তারা কিছুই জানে না। ঘুম থেকে উঠে তারা শুধু দেখেছে দরজা খোলা। কখন কিভাবে কি হয়েছে তা পুরোটাই ধোঁয়াশা। একটা ব্যাপারে শুধু সবাই নিশ্চিত যে ঘটনা ঘটেছে রাতের অন্ধকারে, যখন সবাই ঘুমিয়েছিল। স্বাভাবিকভাবেই এমন ঘটনায় মানুষজন থানার দ্বারস্থ হয়, কিন্তু পুলিশ কোনো কিনারা করতে পারেনি এই ঘটনার। এমনকি ওই নিখোঁজ মানুষদের কোনো চিহ্ন পর্যন্ত খুঁজে পায়নি। পুলিশ একরকম হাল ছেড়ে জানিয়ে দিয়েছে তারা হয়তো স্বেচ্ছায় কোনো কারণে বাড়ি ছেড়ে চলে গেছে। শেষে পরিস্থিতি এমন হয়েছে যে মানুষ বিশ্বাস করতে শুরু করেছে এই কাজ কোনো অশুভ শক্তির। রাতের অন্ধকারেই নিজের বাড়ি থেকে প্রত্যেকে নিখোঁজ হয়েছে। বাড়ির অন্য কেউ ঘুণাক্ষরেও কিছু টের পায়নি। উপায়ান্তর না দেখে এরপর চরখালি গ্রামের পঞ্চায়েত সদস্য দীনবন্ধু বাবুর কাছে গ্রামের অনেকে মিলে উপস্থিত হয়। ইতিমধ্যে তিনজন পুরুষ নিখোঁজ হয়েছে। বিস্তর আলোচনার পর দীনবন্ধুবাবু বললেন, কি যে হচ্ছে কিছুই তো বোঝা যাচ্ছে না। সবকিছু দেখে যা মনে হচ্ছে এই ঘটনাগুলো ঘটছে এমন ভাবে যাতে অন্য কেউ টের না পায়, আর হচ্ছে সব রাতের বেলায়। এবার থেকে একটা কাজ করো, রাতের বেলায় সবাই একটু সজাগ থাকার চেষ্টা করো, আর সবাই দল বেঁধে থাকবে, কেউ যেন একা না হয়ে যায়। দরকার পড়লে দিনে ঘুমিয়ে নেবে সবাই। আমি দেখছি অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। সমাধান কিছু হলো না ঠিকই, কিন্তু সাময়িক নিরাপদে থাকার একটা পরিকল্পনা হলো এই যা। উসখুস করতে করতে গ্রামবাসীরা নিজেদের বাড়িতে ফিরে এলো। এরপর থেকেই রাতের ঘুম গ্রাম শুদ্ধ সবার বিদায় হলো। আগের ৩টে ঘটনা এক সপ্তাহের মধ্যেই ঘটেছে। রাত জেগে পাহারা দেওয়া শুরু হওয়ার পর দিন ৩ সবকিছু ঠিকঠাক ছিল। আর কেউ নিরুদ্দেশ হয়নি অথবা কেউ কোনো অস্বাভাবিক কিছু লক্ষ্য করেনি। মানুষের স্বভাব বড় বিচিত্র।
আকস্মিক কোনো ঘটনা ঘটলে অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে, আবার কয়েকদিন পর পরিস্থিতি শান্ত হলে সব কিছু ভুলে উদাসীন হয়ে যায়। গ্রামের মানুষজনের মধ্যেও এই স্বভাব অবশ্যম্ভাবীভাবে রয়েছে। অতএব 3 দিন যখন কিছু ঘটেনি, তখন আগামীতেও হয়তো আর কিছু ঘটবে না, এমন একটা প্রচ্ছন্ন ভাবনা মানুষজনের মধ্যে তৈরি হয়েছে। সেই কারণেই চতুর্থ রাত্রে চণ্ডী এবং তার স্ত্রী পরিস্থিতির গুরুত্ব সম্পর্কে একটু উদাসীন হয়ে পড়েছিল। চণ্ডীর স্ত্রী কুসুমের জেগে থাকতে থাকতে কিছুটা ক্লান্তিতেই চোখ লেগে আসছিল। চণ্ডী তখন জেগে, তলপেট ভারী হয়ে আসায় সে উঠে দরজা খুলে বাইরে গেল। স্ত্রীকে ডেকে সঙ্গে নিয়ে যাওয়া উচিত, সে কথা মাথায় থাকলেও সদ্য ঘুমিয়ে পড়া কুসুমকে ডেকে তুলতে চায়নি সে। ভেবেছিল কি আর হবে, এই ভেবে সে ঘরের বাইরে এলো। রাত তখন প্রায় 3টে। বাইরে ঘুটঘুট করছে অন্ধকার। গ্রাম্য নিশুতি রাতে ঝিঝির দল আপন খেয়ালে এক নাগাড়ে ডেকে চলেছে। মাঝে মাঝে দূরে নিশাচর পাখির দল অজানা উল্লাসে ডেকে উঠছে। চণ্ডী গ্রামেই বড় হয়েছে, তবু আজ যেন একাকী এই অন্ধকারে তার গা শিরশির করতে লাগল। চারপাশের দৃশ্যপট এমন যেন দূর দূরান্তেও কোনো মানুষের উপস্থিতি নেই। উঠোনের এক কোণায় একটা আম গাছ আছে। হঠাৎ করে সেদিকে তাকিয়ে অন্ধকারের মাঝে মনে হলো কিছু একটা নড়াচড়া করছে। চণ্ডীদের উঠোনেই একটা কুকুর রাতে ঘুমায়। ঠিক বাড়িতে পোষা তেমনটা নয়, অথচ ওটা এই বাড়িতেই থাকে। যে মুহূর্তে আম গাছের পাশে অন্ধকারের মাঝে তাকিয়ে চণ্ডী অপ্রত্যাশিত নড়াচড়া অনুভব করল, ঠিক সেই মুহূর্তে চণ্ডীর কাঁচা ঘরের মাটির সিঁড়ির পাশে শুয়ে থাকা কুকুরটা দুবার ডেকে উঠে হঠাৎই চুপ হয়ে গেল। চণ্ডীর মনে ভয়ের ভাবনা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ঠিক এমন সময় ভাষা ভাষা অস্বাভাবিক একটা কণ্ঠস্বর কানে ভেসে এলো। শব্দটা আসছে ওই অন্ধকারের মধ্যে থেকে। এই হিস হিসে কণ্ঠস্বর কানের ছিদ্র ধরে প্রবেশ করে যেন বিদ্যুৎ প্রবাহের মতো তরঙ্গ সৃষ্টি করল চণ্ডীর শরীরে। ঘোরাচ্ছন্ন এক সম্মোহিত ভাব যখন তার অস্তিত্বকে গ্রাস করেছে, তখন এক নারী মূর্তি তার সামনে এসে উপস্থিত হলো সেই অন্ধকারের দিক থেকে। টকটকে লাল শাড়ি পরিহিত, ঘোমটা দেওয়া একটা মূর্তি। ঘোমটার সামনে ঝুলে থাকা কাপড়ের পাশ বাতাসের আঘাতে মৃদু মৃদু দুলছে, আর সেই দোলনের সঙ্গে সঙ্গে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ঘোমটার নিচে সেই জায়গাটা যেখানে সেই নারী মূর্তির মুখাবয়ব থাকার কথা।
কিন্তু অন্ধকারেও চণ্ডী স্পষ্ট দেখল সেখানে মুখাবয়বের বদলে রয়েছে অন্ধকারাচ্ছন্ন এক শূন্যতা। সেই মুহূর্তে চণ্ডী এতটাই সম্মোহিত হয়ে পড়েছিল যে এই অস্বাভাবিক দৃশ্য তার শরীর মনে কোনো চঞ্চলতা সৃষ্টি করেনি। পরক্ষণে সেই ঘোমটা দেওয়া মূর্তি পিছন ফিরে অন্ধকারের দিকে এগিয়ে চলল। কানে ভেসে আসতে লাগলো সেই একই রকম কণ্ঠস্বর। চণ্ডী সেই মূর্তির ধীর পদক্ষেপের সঙ্গে পা মিলিয়ে এগিয়ে চলল। ঠিক এমন সময় আচমকা এক নারী কণ্ঠের আঘাতে চণ্ডীর ঘোর কাটে। ওগো, তুমি কোথায় যাচ্ছ? প্রতিক্রিয়ায় চণ্ডী এক ঝটকায় ঘাড় ঘুরিয়ে দেখে কখন নিঃশব্দে তার পিছনে এসে উপস্থিত হয়েছে কুসুম। পরিস্থিতি অনুভব করার সঙ্গে সঙ্গে আবার চণ্ডী সামনের সেই অন্ধকারে তাকায়, যেখানে এতক্ষণ সেই মূর্তি ছিল, যে মূর্তিকে সে ঘোরাচ্ছন্ন অবস্থায় অনুসরণ করতে শুরু করেছিল। কি হয়েছে বলবে তো? চণ্ডী কোনো কথা না বলে কুসুমকে একরকম টানতে টানতে নিয়ে এসে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তারপর সব কথা জানায় নিজের স্ত্রীকে। সবকিছু শোনার পর যে ঘুম একটু আগে পর্যন্ত কুসুমকে আচ্ছন্ন করছিল বারবার, তা সম্পূর্ণরূপে বিদায় নেয়। বাকি রাতটুকু তীব্র দুশ্চিন্তা আর আতঙ্ক নিয়ে কাটে দুজনের। পরদিন সকালে চণ্ডী যখন গ্রামের দু একজনকে এই কথা জানায়, তখন মুখে মুখে এই ঘটনার কথা সারা গ্রামে ছড়িয়ে পড়ে। কয়েকদিনের ব্যবধানে যে আতঙ্ক সামান্য স্থিমিত হয়েছিল, তা নতুন করে গতি পায় এই ঘটনার পরে। আমি তখন সরকারি একটা কাজের দেখাশোনা করতে চরখালিতেই ছিলাম। দীনবন্ধু বাবুর ব্যবস্থাপনাতেই কর্মস্থল থেকে কাছাকাছির মধ্যে এক বাড়িতে আমার থাকার ব্যবস্থা হয়েছিল। আমি যাওয়ার পর এই ঘটনার বিষয়ে কানাঘুষো শুনেছিলাম। বিষয়টা নিয়ে আগ্রহ তৈরি হয়েছিল ঠিকই, তবে এই কদিন সুযোগ হয়নি সে বিষয়ে খোঁজ খবর নেওয়ার। সেদিন কাজ বন্ধ। দীনবন্ধুবাবু দুই সাগরেদকে সঙ্গে নিয়ে আমার সঙ্গে দেখা করতে এলেন। রাজনৈতিক লোক, ফলে তার উদ্দেশ্য যে কি হতে পারে তা মোটামুটি আন্দাজ করেছিলাম। যে কাজের দেখাশোনার জন্য আমি গিয়েছিলাম, সেই কাজকে ভালো করে প্রচার করার ইচ্ছে ছিল ভদ্রলোকের মনে। বছরখানেক পরেই পঞ্চায়েত ভোট, ফলে ইতিবাচক ছোটখাটো সব বিষয়কেই ক্ষমতাসীন রাজনৈতিক দল ফলাও করে প্রচার করতে চায়। আমার কাছে কাজের অগ্রগতি সম্পর্কে দুই একটা প্রশ্ন করলেন। তারপর কথায় কথায় গ্রামে হঠাৎ ছড়িয়ে পড়া এই আতঙ্কের প্রসঙ্গ স্বাভাবিকভাবেই আলোচনার বিষয়বস্তু হয়ে উঠল। আমি ভদ্রলোকের কাছে সমস্ত ঘটনা বিস্তারিতভাবে শুনলাম। এ কথা ঠিক, আমার এ বিষয়ে আগ্রহ এবং অভিজ্ঞতার কথা দীনবন্ধু বাবুকে জানাইনি, বরং আমি এমনভাবে প্রতিক্রিয়া জানাচ্ছিলাম যেন
বিষয়টা আমার কাছে অত্যন্ত মজাদার। আমার কথাবার্তায় বিষয়টার পিছনে যে অতিলৌকিক কিছু রয়েছে সেই ভাবনাকে ফুৎকারে উড়িয়ে দেওয়ার একটা ভাব ছিল। যাই হোক, এরপর ভদ্রলোক বিদায় হলেন। পরদিন থেকে আবার শুরু হলো কর্মব্যস্ততা। দিন তিনেক পরে কাজের জায়গায় সবার মধ্যে যে কথোপকথন চলছিল তা কানে যাওয়াতে বুঝতে পারলাম আবার একজন মানুষ রাতের অন্ধকারে নিখোঁজ হয়েছে। আমার মাথায় সমস্ত কাজের মাঝে এই অদ্ভুত রহস্যের জট ছাড়ানোর অদম্য চেষ্টা সব সময় সজাগ হয়ে রয়েছে। ভেবেচিন্তে রহস্য সমাধানের সম্ভাব্য একটা উপায় মনে মনে ঠিক করলাম। এই পথেই যে উত্তর খুঁজে পাওয়া যাবে তেমনটা নিশ্চিত করে বলা যায় না, তবু চেষ্টা তো করতেই হবে। সেই মতো একদিন কাজ কিছুটা কম বুঝে হাঁটতে হাঁটতে পৌঁছালাম গ্রামের ভিতরে। সবুজে ঘেরা প্রকৃতির বুকে সুন্দর ছবির মতো একখানা গ্রাম। আম, কাঁঠাল, জাম, জামরুলের গাছে চারদিক ভরে রয়েছে। লোকজনকে জিজ্ঞাসা করতে করতে আমি পৌঁছালাম চণ্ডীর বাড়িতে। লোকটির বয়স আন্দাজ ৩৫-৪০ হবে। দুজনের ছোট্ট সংসার, সন্তানাদি এখনো কিছু হয়নি। আমি জিজ্ঞাসা করায় চণ্ডী যতটা সম্ভব বিস্তারিতভাবে তার অভিজ্ঞতার কথা আমায় জানালো। সব শুনে আমি বললাম, আচ্ছা, তোমায় তুমি বলছি বলে কিছু মনে করো না। তুমি আমার চেয়ে বয়সে ছোটই হবে। না না, বলেন। তোমাদের এই গ্রামে এমন কোনো বয়স্ক লোক আছে যার সঙ্গে কথা বলা যাবে? মানে, যে এই গ্রামের পুরনো সময়কে নিজের চোখে দেখেছে, তেমন লোক। তেমন লোক একজনই আছে, নিতাই কাকা। গায়ের পশ্চিম দিকে থাকে। তা চণ্ডী, তোমার হাতে যদি বিশেষ কাজ এই মুহূর্তে না থাকে তবে আমার সঙ্গে একটু যাবে সেই ভদ্রলোকের বাড়িতে। চলেন। চণ্ডীর একটা সাইকেল রয়েছে, সেই সাইকেলে চেপে দুজনে রওনা হলাম। মিনিট ৫ পরে এসে পৌঁছালাম একটা মাটির বাড়ির সামনে। বাড়িখানার উপরে খড়ের চাল, উঠোনের এদিকে ওদিকে ঝরা পাতা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অযত্নে ঘাস গজিয়ে উঠেছে বিক্ষিপ্তভাবে। নিয়ম করে যে এই উঠোন পরিষ্কার করা হয় না তা দেখলেই বোঝা যায়। চণ্ডী ডাক দিল, কাকা, ও কাকা, কাকা। ঘরের ভিতর থেকে এক বৃদ্ধের কম্পমান কণ্ঠস্বর কানে ভেসে এলো। কথা বলতে বলতে সেই বৃদ্ধ বাইরে বেরিয়ে এলেন। চণ্ডী, তা এতদিন পরে এই বুড়োকে মনে পড়লো? আয় আয়। উনি বিষ্ণুপদ বাবু, তোমার সঙ্গে একটু কথা বলবে। তা তোমার শরীর কেমন আছে? সে খোঁজ কি তোরা রাখিস? আর এখন দিন গুনছি, সময় হলে ফুরুত করে উড়ে যাব। বয়সের ভারে শরীর অসমর্থ হয়েছে ঠিকই, তবে ভদ্রলোকের স্মৃতি যে মোটেই দুর্বল নয় তা প্রথম কথাতেই বুঝেছি। এই বয়সেও ঘরের ভিতরে বসে কণ্ঠস্বর শুনে চিনতে পেরেছে কার কণ্ঠস্বর। অতএব সত্যি যদি এই ভদ্রলোক কিছু জানে তবে স্মৃতিচারণ করে তা আমার কাছে বর্ণনা করতে পারবে এমন আশা তৈরি হলো আমার মনে। নমস্কার। প্রত্যুত্তরে মুখে কিছু না বলে হাত জোড় করে প্রতি নমস্কার করলেন এবং তারপরে জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইলেন। এই জন্য আপনার কাছে এসেছি যে গ্রামে কদিন ধরে যেসব ঘটনা ঘটছে সে বিষয়ে আপনি শুনেছেন? হ্যাঁ, শুনেছি।
আপনার এই ভাইপো কোনো ক্রমে বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে। দিন কয়েক আগে ও রাতের বেলায় একা বেখেয়ালে বাইরে বেরিয়েছিল। তারপর ওই অন্ধকারের মধ্যে ও দেখে যে সেই রাতের সম্পূর্ণ ঘটনা আমি বিস্তারিত বললাম। কিছু কিছু জায়গায় বর্ণনাকে আরো নিখুঁত করার জন্য দু এক কথা যোগ করল চণ্ডী। সবশেষে আমি বললাম, যে ঘোমটা দেওয়া মহিলার কথাও বলছে, এ বিষয়ে আপনার কি ধারণা বলতে পারেন? ইতিমধ্যে ভদ্রলোকের মুখাবয়বে অদ্ভুত এক পরিবর্তন ঘটেছে। বার্ধক্যের বিষণ্ণতা মুছে সেখানে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। ঘরে আয়, আসুন। এ কথা বলে বৃদ্ধ ঘরের ভিতরে এগিয়ে চললেন। আমরাও পিছনে পিছনে এগোলাম। ঘরের ভিতরে জায়গা অত্যন্ত কম। একপাশে একটা চৌকি, তার উপরে একখানা হোগলার মাদুর। আর সেখানেই আমরা দুজনে বসলাম। বিশেষভাবে ঘরের ভিতরে যা চোখে পড়ে তা হলো এই কাঁচা ঘরে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য বইপত্র। অর্থাৎ বৃদ্ধ অর্থের নিরিখে গরিব হলেও জ্ঞানের নিরিখে ধনী। বৃদ্ধ ভদ্রলোক একটা কাঠের জলচৌকিতে বসে বললেন, আমার বয়স তখন অনেক কম। সেই সময় এখানে ওঝা গুণিন তান্ত্রিকদের খুব বাড়ন্ত ছিল। মানুষ তাদের খুব বিশ্বাস করত। এই ঘটনা সেই সময়ের। গ্রামেরই একটি মেয়ে, তার নাম ছিল ফুলমণি। হঠাৎ করেই তার উপরে আত্মা ভর করে। এক গুণিন আসে সেই আত্মাকে তাড়ানোর জন্য। আত্মা শরীর থেকে দূর হয়, সুস্থ হয়ে ওঠে ফুলমণি। সবাই নিশ্চিন্ত হয়, কিন্তু সেই গুণিন জানায় এই আত্মা খুব শক্তিশালী। সে নাকি আবার ফিরে আসবে। এই বিপদ থেকে বাঁচতে গুণিন প্রতি অমাবস্যায় এক বিশেষ আয়োজন করবে। সেখানে ফুলমণিকে একা থাকতে হবে, অংশ নিতে হবে সেই প্রক্রিয়ায়। 7টি অমাবস্যা এই নিয়ম মেনে চললে বিপদ পুরোপুরি দূর হবে। এমনিতেই সবার এইসব ওঝা গুণিনের উপরে অগাধ বিশ্বাস ছিল। তাছাড়া আর কোনো উপায় না দেখে রাজি হয় ফুলমণির অভিভাবকরা। এরপর থেকে সব কিছু ঠিকঠাকই ছিল। এর মধ্যে ফুলমণির বাবা মা তার জন্য সম্বন্ধ দেখে। বিয়ের দিন ক্রমশ এগিয়ে আসছে। ওদিকে ফুলমণি এখন পুরোপুরি সুস্থ, অথচ কিছু একটা হচ্ছিল তার ভিতরে ভিতরে। যদিও এই পরিবর্তনের কথা লোকজন আগে বুঝতে পারেনি। সেদিন বিয়ে ফুলমণির, তাকে সাজিয়ে ঘরে রাখা হয়েছে। ওদিকে বিয়ের পিঁড়িতে বসেছে বর। নির্দিষ্ট সময়ে সবাই ফুলমণিকে বিয়ের আসরে আনতে গিয়ে অবাক হয়ে যায়। দেখে যে ফুলমণি ঘরে নেই। এই ঘটনায় গ্রাম শুদ্ধ ঢিঢি পড়ে যায়। লোকজন খোঁজাখুঁজি আরম্ভ করে, কিন্তু কোথাও তাকে আর খুঁজে পাওয়া যায় না। আরো আশ্চর্য ব্যাপার, ফুলমণির সঙ্গে সঙ্গে সেই গুণিনও কোথায় যেন অদৃশ্য হয়েছে। একটা শুভ অনুষ্ঠান পুরোপুরি ভেস্তে যায়।
আর এরপর থেকেই গ্রামের বিভিন্ন লোকজন অদ্ভুত সব কথাবার্তা বলতে শুরু করে। তারা অনেকেই বলে লাল শাড়ি পরা একটি মেয়েকে তারা দেখেছে। প্রথমটায় দেখে তাদের মনে হয়েছিল ফুলমণি, কিন্তু কাছে যাওয়ার পর তারা দেখে যে সেই মেয়ের কোনো মাথা নেই, অথচ তার ঘোমটা এমন ভাবে রয়েছে দেখে মনে হয় মাথার উপরেই সেটা জড়ানো। এই অবস্থায় খোঁজ খবরের পর গ্রামের সবাই মিলে অন্য এক গুণিনের শরণাপন্ন হয়। তখন এই সব জায়গায় অনেক বেশি জঙ্গল ছিল। সেই জঙ্গলের ভিতরেই সেই গুণিনের আখড়া। সেখানে একটা কালী মন্দির ছিল। সেই মায়ের বিগ্রহের সামনেই গুণিন ক্রিয়াকলাপের আয়োজন করে। আগেই বলেছি এই ঘটনা অনেক আগের, তবু তবু এখনো আমার স্পষ্ট মনে আছে সেদিনের কথা। সেই গুণিন যখন মন্ত্রোচ্চারণ করছিল তখন মনে হচ্ছিল আশেপাশের সবকিছু থরথর করে কাঁপছে। কিছুক্ষণ পর কোথা থেকে যেন একটা কুচকুচে কালো দাঁড় কাক এসে উপস্থিত হয়। বিশ্রীটাকে ভরিয়ে তোলে জায়গাটা। গুণিন উঠে দাঁড়ায়, অনুসরণ করতে শুরু করে সেই কাকটাকে। কাকটিও সবাইকে অবাক করে গুণিনকে যেন পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। তার পিছনে পিছনে এগিয়ে গাছপালার ভিতরে একটা নির্দিষ্ট জায়গায় সবাই মিলে পৌঁছায়। এই দিকটা বড় নিরিবিলি। 6 মাস 9 মাসে 2-1 হয়তো আসে। সেখানেই ডাল থেকে উঠতে উঠতে নেমে এসে জঙ্গলের উপরে একটা জায়গায় কাকটা বসে। গুণিন যখন সেদিকে এগিয়ে যায় তখন কাকটা ওখান থেকে উঠে উড়তে উড়তে কোথায় চলে যায়। দেখা যায় সেই জায়গায় কয়েকদিন আগেই মাটি খোঁড়া হয়েছে। গ্রামের লোকজন সেই আলগা মাটি সরিয়ে দেখে তার নিচে রয়েছে ফুলমণির মরা শরীরটা। তার শরীরে এখনো সেই বিয়ের সাজ। গুণিন জানায় আগের গুণিন ফুলমণির শরীর থেকে আত্মাকে দূর করার পর খারাপ এক মতলব করেছিল। ওই যে 7খানা অমাবস্যা ফুলমণিকে তার কাছে যেতে বলেছিল, সেই সময় সে নিয়ম মেনে বিভিন্ন ক্রিয়া করে ফুলমণিকে ডাইনি বানাতে চেয়েছিল। সে অনেকখানি করে উঠতে পেরেছিল, কিন্তু এর মাঝে হঠাৎ করে ফুলমণির বিয়ে ঠিক হয়ে যায়। একবার বিয়ে সম্পূর্ণ হলে গুণিনের মনের ইচ্ছা পূরণ হবে না। তাই বিয়ের দিনেই নিজের আয়ত্তের মধ্যে থাকতে ফুলমণিকে বশীকরণ করে নিয়ে যায় নিজের কাছে। আগামী অমাবস্যা আসার আগেই মরিয়া চেষ্টা করেছিল তার কাজ শেষ করতে, কিন্তু সে সফল হয়নি। তার বদলে ফুলমণি জীবন হারিয়েছিল।
এর ফলে ফুলমণি আর ডাইনিতে রূপান্তরিত হয়নি ঠিকই, তবে তার আত্মা মহাশক্তিধর অতৃপ্ত এক অশুভ শক্তিতে রূপান্তরিত হয়েছিল। আর সেই আগের গুণিন বিষয়টা জানাজানি হওয়ার আগেই এই গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। চণ্ডী যা বললি তাতে মনে হচ্ছে ফুলমণির আত্মা আবার কোনোভাবে ছড়া পেয়েছে। সেই গুণিন ফুলমণির শরীরটা খুঁজে পাওয়ার পর তাকে চিতায় পোড়ানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু হাজার চেষ্টা করেও সেই শরীরখানা পোড়ানো যায়নি। শেষে গুণিন পূজা পাঠ করে লাল দাগা দিয়ে সেই শরীরটাকে জড়িয়ে মাটিতে পোতার ব্যবস্থা করেছিল। সেই সময় সে বলেছিল, যদি কোনোভাবে ওই শরীরের দাগা খুলে ফেলা হয় তবে আবার ফুলমণির আত্মা ফিরে আসবে। আর যদি তা না করা হয় তবু যেদিন সেই আগের গুণিন মারা যাবে সেদিন ফুলমণির আত্মা মুক্ত হয়ে যাবে। জানি না এখন কি হবে। ওই ভালো গুণিনও এখন আর বেঁচে নেই, তবে ওই ঘুমটা দেওয়া মহিলা যে ফুলমণি সে বিষয়ে আমি নিশ্চিত। আর কি কোনো উপায় নেই? কিছু একটা তো উপায় থাকবে। এটা আমার বিশ্বাস যে অশুভ শক্তি যত শক্তিশালী হোক তার চেয়ে শুভ শক্তি অনেক বেশি প্রবল। আরেকটা উপায় গুণিন বলেছিল, কিন্তু সে কাজ খুব বিপদের। আর সেই বিপদ জেনেও কে রাজি হবে এমন কাজ করতে? আপনি উপায়টা বলুন। গুণিন জানিয়েছিল, আগের গুণিনের মৃত্যুতে যদি ফুলমণির আত্মা আবার ফিরে আসে তবে তাকে মুক্তি দেওয়ার একটাই উপায়। এক ব্রাহ্মণ সন্তান যে চিরকুমার তাকে অমাবস্যার রাতে একা গিয়ে ফুলমণির শরীরখানা মাটি খুঁড়ে তুলতে হবে। নিচে কাঠ জোগাড় করে জ্বালাতে হবে চিতা। একমাত্র তাহলেই তার অতৃপ্ত আত্মা মুক্তি পাবে। এখন এমন লোক কোথায় পাওয়া যাবে? আর যদি পাওয়া যায় সে কি রাজি হবে এই ভয়ঙ্কর কাজ করতে? আপনাদের খোঁজার দরকার নেই। মঙ্গলময় ঈশ্বর বোধহয় সবকিছু আগে থেকেই হিসাব করে রাখে। আপনি যেমনটা বললেন তার সঙ্গে আমার নিজের জীবনের হুবহু মিল আছে। কিন্তু এই কাজ ভয়ঙ্কর। আপনার জীবন সংশয় হতে পারে। ওই আত্মা চাইবে না মায়া থেকে মুক্ত হতে। বিয়ের রাতে ফুলমণির মৃত্যু হয়, জাগতিক আকাঙ্ক্ষা তার মনে রয়েছে। তাই তো বেছে বেছে পুরুষদের নিয়ে গিয়ে নিজের সঙ্গী করতে চায় সে। আপনি নিশ্চিন্তে থাকুন। ঈশ্বর যখন সঠিক সময়ে সঠিক জায়গায় আমায় পৌঁছে দিয়েছে তখন মঙ্গলময় ঈশ্বরই সব কিছু ঠিক করবে। আপনাকে একটু কষ্ট করে আমার সঙ্গে গিয়ে সেই জায়গাটা দেখিয়ে দিতে হবে যেখানে ফুলমণির শরীর পোঁতা হয়েছিল। আমার যাওয়ার দরকার নেই। আমি বলে দিলে চণ্ডী আপনাকে দেখিয়ে দিতে পারবে। ভদ্রলোক সবকিছু চণ্ডীকে বুঝিয়ে দেওয়ার পর বিদায় জানিয়ে সেখান থেকে বেরিয়ে পড়লাম। সাইকেলে চেপে পৌঁছালাম সেই জায়গায়
জনবসতি থেকে কিছুটা দূরে জায়গাটা। গাছপালা জঙ্গলে একেবারে ভরে রয়েছে। একটা বুড়ো কাঁঠাল গাছ আর একটা আম গাছকে জড়িয়ে ওঠা বট গাছের মাঝামাঝি জায়গাটা। চিনতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। দেখে শুনে সেই জায়গা থেকে বেরিয়ে এসে চণ্ডীকে বললাম, আমায় একটু দীনবন্ধু বাবুর বাড়িতে যেতে হবে। কিছু করার আগে সেখানে কথা বলা প্রয়োজন। চণ্ডী আমাকে সাইকেলে করে দীনবন্ধু বাবুর বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। আমাকে দেখে ভদ্রলোক বললেন, আরে আসুন আসুন, এই শেফালি, একটু চা বসা দেখি। বসুন বসুন। বলুন, কাজের ওখানে কোনো সমস্যা হচ্ছে না তো? না, কোনো সমস্যা নেই। আসলে আমি যে বিষয়টা বলতে এসেছি সেটা হলো, বিস্তারিত সব কিছু বলার পর ভদ্রলোক কোনো আপত্তি করলেন না, বরং মনে হলো কিছুটা খুশি হয়েছেন মনে মনে। গ্রাম শুদ্ধ মানুষের মন থেকে যদি এমন একটা আতঙ্ক দূর হয়, তার সম্পূর্ণ কৃতিত্ব তিনি নিজের বলে চালিয়ে যে পরবর্তী ভোটের প্রচার করতে চাইছেন তা সহজেই অনুমান করতে পারলাম। কিছুটা গদগদ হয়ে আমায় বিদায় জানালেন। আগামী অমাবস্যা 3 দিন পরদিনই দেখলাম গ্রামের এখানে ওখানে হাতে লেখা পোস্টার লাগানো হয়েছে। তাতে বড় বড় করে লেখা, পঞ্চায়েত সদস্য দীনবন্ধু বাবুর উদ্যোগে। বিষয়টা দেখে মনে মনে হাসলাম আমি, আর অপেক্ষা করতে লাগলাম নির্দিষ্ট দিনের জন্য। সেদিন সকাল থেকে কাজের জায়গাতেই সময় কাটল। সৌভাগ্য এটাই যে এর মধ্যে গ্রামে আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সন্ধ্যায় কাজ থেকে ফিরে আসার পর উত্তেজনায় সময় কাটতে লাগল। আজ আমি যে ঘটনা ঘটাতে চলেছি তা যেমন অভূতপূর্ব, তেমন এমন যাত্রাও আমার জীবনে একেবারে নতুন। এমনটা বলছি তার কারণ, মধ্যরাতে যখন আমি সম্পূর্ণ একা রওনা হলাম, তখন আমার এক হাতে ধরা একখানা টর্চ, আরেক হাতে একটা কোদাল এবং দা একসঙ্গে ধরে কোদালের হাতলটা কাঁধের উপরে চাপানো। অতএব বুঝতেই পারছিস, তখন আমায় দেখে যে কেউ বলবে হয়তো আমি মাঠে মাটি কাটতে চলেছি। যদিও তা নিয়ে আমার বিশেষ মাথা ব্যথা ছিল না। গ্রাম শুদ্ধ লোক তখন হয়তো রাত পাহারায় নিশ্চুপে বসে আছে, কিন্তু পথে হাঁটতে হাঁটতে তাদের উপস্থিতির কোনো চিহ্ন চোখে পড়ছে না। অমাবস্যার রাত, গ্রাম্য পথে কোথাও কোনো আলো নেই। সেই গলানো পিচের মতো কালো অন্ধকারের মাঝে আমার টর্চের এক ফালি আলো অদ্ভুত অসঙ্গতি রচনা করছে। ঝিঁঝির একঘেয়ে ডাক অন্ধকারের বুক চিরে কানে ভেসে আসছে। রাত জাগা পেঁচার দল কোথায় কোন দূরে ভয় জাগানো অদ্ভুত স্বরে ডেকে উঠছে। আমি সব কিছুকে উপেক্ষা করে মনকে স্থির রেখে এগিয়ে চলেছি, কারণ আমার মন আগে থেকেই প্রস্তুত গুরুতর অলৌকিক ভয়ঙ্করের আশঙ্কায়। তাই এই তুচ্ছ অনুভূতি আমার মনে সে সময় প্রশ্রয় পাচ্ছে না। আঁকাবাঁকা নির্জন পথ ধরে একসময় এসে পৌঁছালাম আমার গন্তব্যের কাছাকাছি। এখানে আসার পর মনে হলো পরিবেশ এখানে আরো থমথমে।
এতক্ষণ এক নাগাড়ে ঝিঝির ডাক কানে ভেসে আসছিল। এই জঙ্গলময় পরিবেশে সেই ডাক আরো বৃদ্ধি পাবে সেটাই প্রত্যাশিত, কিন্তু এখানে যেন অতিলৌকিক নিস্তব্ধতা বিরাজ করছে। জঙ্গল পেরিয়ে আমি এগিয়ে চললাম। বুড়ো কাঁঠাল গাছটা খুঁজে পেতে কোনো সমস্যা হলো না। শবদেহ তুলে রেখে চিতা সাজানো ঠিক হবে না। আগেই বিষয়টা উপলব্ধি করে সিদ্ধান্ত নিয়েছিলাম শবদেহ তোলার আগে শুকনো কাঠ জোগাড় করে চিতাখানা সাজাবো। সেই অনুযায়ী কাছেই একটা আম গাছ খুঁজে তার বেশ কিছু ডাল কেটে জড়ো করলাম। এছাড়া আরও কিছু শুকনো ডালপালা আর সেই সঙ্গে আশপাশ থেকে বেশ কিছু শুকনো কলা পাতা, সেগুলোকে সাজিয়ে একটা চিতার মতো তৈরি করলাম। তারপর কোদালখানা তুলে নিয়ে যে মুহূর্তে সেই দুটো গাছের মাঝামাঝি জায়গায় মাটি খুঁড়তে আরম্ভ করব, ঠিক সেই মুহূর্তে একটা হিস হিসে শিহরণ জাগানো চাপা কণ্ঠস্বর কানে এসে পৌঁছালো। চলে যা, চলে যা, চলে যা। আমি মনে মনে ঈশ্বরকে স্মরণ করতে লাগলাম এবং যথাসম্ভব দ্রুত মাটি কাটতে আরম্ভ করলাম কোদাল চালিয়ে। আশেপাশের সব কিছুকে উপেক্ষা করছি ঠিকই, তবু অনুভব করতে পারছিলাম অন্ধকারে মিশে থাকা সেই অতিলৌকিক শক্তিকে। দ্রুত গতিতে কোদাল চালাতে চালাতে আমার সারা শরীর ঘামে তখন ভিজে উঠেছে। টর্চখানা জ্বালিয়ে পাশেই রেখেছি, যাতে সেই আলো গর্তের ভিতরে পড়ে এমন ভাবে। খুঁড়তে খুঁড়তে একসময় 3টে আঙুল বেরিয়ে এলো। পরক্ষণেই স্পষ্ট দেখলাম সেই আঙুলগুলোতে মৃদু কম্পন। নিতাই বাবুর কথা অনুযায়ী এই শরীর এখানে মাটি চাপা দেওয়া হয়েছিল বহু বছর আগে। কঙ্কাল ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকার কথা নয়, অথচ ওই আঙুল দুখানা দেখে মনে হচ্ছে জীবন্ত মানুষের আঙুল। অল্প অল্প করে মাটি সরাতে শরীরখানা ধীরে ধীরে বেরিয়ে আসছে। এমন সময় তীব্র একটা হুঙ্কার। সেই হুঙ্কারের অভিঘাতে আমি ছিটকে পিছনে পড়লাম। কি বিভৎস সেই কণ্ঠস্বর! টর্চের আলোতে তখন স্পষ্ট দেখলাম লাল শাড়ি পরা সেই নারী মূর্তি উঠে বসেছে। কিন্তু ও কি চণ্ডী যেমন জানিয়েছিল ঠিক তেমন ওই মূর্তির মাথায় ঘোমটা দেওয়া, কিন্তু মুখের জায়গায় কিচ্ছু নেই। একদলা আবছা অন্ধকার যেন জমাট বেঁধে আছে। সেই মুহূর্তে আমার অন্তরাত্মা ভয়ে থরথর করে কাঁপছে। তবু নিজেকে সংযত করলাম। ওই অতিলৌকিক নারী মূর্তি তখন একটা হাত আমার দিকে বাড়িয়ে রয়েছে। আঙুলগুলো তার নড়ছে, যেন নাগাল পেলেই ওই হাত দিয়ে আমার গলা চেপে ধরবে।
আমি সাহস সঞ্চয় করে উঠে দাঁড়ালাম। হাত বাড়িয়ে ধরলাম সেই বাড়ানো হাতখানা। আশ্চর্য হলাম দেখে, আমি স্পর্শ করার সঙ্গে সঙ্গে ওই মূর্তির হাতখানা কেমন অসাড় হয়ে গেল। তারপর হাতের মাংসগুলো কেমন যেন শুকনো বালির মতো খসে পড়তে লাগলো। শেষে একটা রক্ত মাংসহীন শুকনো কঙ্কালে পরিণত হলো। আশ্চর্যজনকভাবে সেই হুঙ্কারও স্তব্ধ হয়েছে তখন। একটু আগেই যা ছিল সজীব, তা যেন এখন জড় পদার্থ। এদিকে সেই নারী মূর্তি কঙ্কালে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গে আশেপাশের পরিবেশ যেন সজীব হয়ে উঠল। একদলা ঘূর্ণি বাতাস যেন আশেপাশের অন্ধকারে পাক খেতে লাগলো, আর সেই বাতাসের ধাক্কায় গাছপালায় শুরু হলো কোলাহল। আমি টেনে লাল শাড়িতে জড়ানো সেই কঙ্কালখানাকে তুললাম। বাতাসের ঘূর্ণি তখন আরো বৃদ্ধি পেল। কোনো ক্রমে সেই প্রাণহীন নির্জীব কঙ্কালখানাকে এনে শুয়ে দিলাম সাজানো চিতার উপরে। পকেট থেকে দেশলাই বের করে শুকনো কলার পাতায় আগুন জ্বালানোর চেষ্টা করতে লাগলাম। দেশলাই জ্বালানোর সঙ্গে সঙ্গে বাতাসের প্রবাহ নিভিয়ে দিচ্ছে বারবার। অনেকবার চেষ্টার পরে শেষ পর্যন্ত আগুন জ্বলল। তারপর সেই আগুনে দাউ দাউ করে জ্বলে উঠল আমার সাজানো সেই চিতা। জ্বলে উঠল শুকনো কঙ্কাল। একসময় সব কিছু পুড়ে ছাইয়ে পরিণত হল। আগুন নিভে আসার সঙ্গে সঙ্গে সেই বাতাসের প্রবাহ শান্ত হয়ে এলো। আমার শরীর তখন ক্লান্তিতে অবসন্ন হয়ে পড়েছে। পূব আকাশ সাদা হতে আরম্ভ করেছে। আমারও কাজ ফুরিয়েছে। সবকিছু গুছিয়ে নিয়ে রওনা হলাম ফিরতি পথে। কিছুটা এগিয়ে আসার পর দেখি পথের ধারে চণ্ডী এবং সমবয়সী আরও একটি অপরিচিত লোক সাইকেল নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। আমাকে দেখার সঙ্গে সঙ্গে ওর মুখে হাসি ফুটে উঠল। কোদাল দা এবং টর্চখানা আমার হাত থেকে নিয়ে আমায় সাইকেলে বসিয়ে এগিয়ে চলল। অনেকখানি পথ একসঙ্গে আসার পর সঙ্গে থাকা অন্য লোকটি বিদায় জানিয়ে নিজের মতো চলে গেল। চণ্ডী নিজের বাড়ির সামনে পৌঁছে থামল। তারপর আমায় বলল, আপনারা আজ আর কোথাও যেতে হবে না। আজ সারাদিন আপনি আমার বাড়িতেই থাকবেন। আপনার বৌমা রান্না বান্না করবে, আমি একটু পরে গিয়ে নিতাই কাকারেও নিয়ে আসছি। শরীর তখন খুব ক্লান্ত। আমি আর কোনো আপত্তি করলাম না। স্নান সেরে নিয়ে গুছিয়ে রাখা বিছানায় শুয়ে পড়লাম। সারা রাত জাগা, তাই কিছুক্ষণের মধ্যেই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেল আমার শরীর। দুপুরে যখন ঘুম থেকে উঠলাম তখন দেখি নিতাইবাবুও এসে উপস্থিত হয়েছেন। তারপর বৌমার হাতের সুস্বাদু পদ সহযোগে খাওয়া দাওয়া সেরে নিয়ে গত রাতের সমস্ত ঘটনা বিস্তারিতভাবে ওদের বললাম। এরপরে ওই চরখালি গ্রামে আরো দিন 10 ছিলাম। সবার মনেই তখন আত্মবিশ্বাস ফিরে এসেছে।
ওই অশুভ শক্তি আর কখনো গ্রামে ফিরে আসবে না। আমিও বেশ ফুরফুরে অনুভব করছিলাম, তবে দীনবন্ধু বাবু একটু অখুশি হয়েছেন। কৃতিত্ব হজম করার মনোবাসনা তার পূরণ হয়নি, কারণ লোকমুখে আগেই ছড়িয়ে পড়েছে অন্য দুজনের নাম। তার একজন হলাম আমি, অন্যজন নিতাই বাবু। যেদিন ওখান থেকে ফিরে আসি তার আগের রাতে খাওয়া দাওয়ার পর যথারীতি নিজের ঘরে ঘুমিয়ে পড়েছি। মাঝরাতে হঠাৎ অদ্ভুত একটা অস্বস্তিতে ঘুম ভাঙল। সজাগ হতেই মনে হলো আমার ঘরে অন্য কেউ প্রবেশ করেছে। চোর কিনা সেই ভাবনা যখন সবেমাত্র মাথায় আঘাত করল, ঠিক সেই মুহূর্তে কানে ভেসে এলো পরিচিত হিস হিসে কণ্ঠস্বর। আমি আবার আসবো, আসবো। সঙ্গে সঙ্গে আমি চোখ মেললাম, কিন্তু ঘরের মাঝে গাঢ় অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। শুনছিলেন সৌমেন মজুমদারের লেখা গল্প ডাইনির ডাক। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন সোমা, সৌরভ, শুভদীপ এবং আমি আপনাদের সঙ্গে সৌমেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। প্রতি সপ্তাহে নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। নতুন গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখতে ভুলবেন না।